বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এস এম মুখলেসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মেলান্দহ জামালপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার এই করোনা ভাইরাসের মহামারীর সময়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসগুলো দেখছো, সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় সম্পর্কে 12 অধ্যায় প্রাথমিক জীবনের তড়িৎ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, লক্ষ্য করো, আমার হাতে একটা ব্যাটারি সেল আছে। আচ্ছা, এই ব্যাটারি সেলটা কি? ব্যাটারি সেলটা হচ্ছে আমাদের একাধিক তড়িৎ কোষের সমন্বয়ে কে বলা হয় ব্যাটারি সেল। আচ্ছা, এই ব্যাটারি সেলটা আমরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা একটু আমরা দেখে নিই। আর এ হচ্ছে আমাদের একটা তড়িৎ পরিবাহী তার, বা এটা আর একটা দেখছো বাল্ব। এই বাল্বটা আমরা এই ব্যাটারি চার্জের সাথে যদি আমরা সম্পৃক্ত করে দিই, বাল্বটা আমাদের জ্বলে উঠবে। দেখো বন্ধুরা, তাই দেখছে না? তাহলে আমাদের দেখো তো, চার্জারের সাহায্যে, ব্যাটারি চার্জের সাহায্যে আমাদের বাল্বটা কি হয়েছে, জ্বলে উঠছে। তাহলে আমরা বুঝতে পারলাম বিদ্যুৎটা হচ্ছে আমাদের চলো। আজকে বিষয়টার পাঠটা হচ্ছে আমাদের কি, চলো বিদ্যুৎ সম্পর্কে। চলো আমরা বিষয়টা একটু আলোচনা করি। তাহলে চলো বিদ্যুৎ কি? তাহলে একটা ব্যাটারি চার্জের সাহায্যে আমরা কিভাবে বিদ্যুৎটা চলাচল করে, এটি হচ্ছে আমাদের চলো বিদ্যুৎ। দেখো, আমাদের একটা ব্যাটারি আছে, এটার নাম হচ্ছে আমাদের ব্যাটারি সেল। আচ্ছা, তাহলে ব্যাটারি সেলতে আমরা কি করি? তাহলে বিভিন্ন ধরনের আমরা লাইট, অন্ধকার দূর করার জন্য, অন্ধকার পথে যাওয়ার জন্য আমরা কি করি, আমাদের ব্যাটারি সেলের মাধ্যমে আমরা আলোকিত হই। কারণ অন্ধকার পথটা দূর করার জন্য আমরা আলোর প্রয়োজন আছে। তাহলে অবশ্যই আমরা আরও ব্যবহার আমরা জানতে পারি। এই ব্যাটারি সেলের মাধ্যমে আমরা রিমোট কন্ট্রোলার তারপরে আমরা ইউজ করি। তারপরে টিভি চালানোর জন্য আমাদের রিমোট ব্যবহার করা হয়। এই জন্য আমাদের ব্যাটারি সেলের প্রয়োজন আছে। এই ব্যাটারি সেলটা তাহলে কি? তাহলে ব্যাটারি হচ্ছে আমাদের কি, একাধিক তড়িৎ কোষের সমন্বয়কে বলা হয় ব্যাটারি বলা হয়। এই ব্যাটারি তিনটা মৌলিক অংশ আছে। আচ্ছা দেখো তো, তিনটা মৌলিক অংশ কি কি? একটা হচ্ছে প্রথমে ফাঁকা অংশ, মাঝখানে যে অংশটা আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট তার মানে এখানে আমাদের ইলেকট্রনগুলো সঞ্চয় থাকে, এখানে ইলেকট্রনগুলো চার্জগুলো সঞ্চয় থাকে। আর এই মাঝখানে যে দণ্ডটা আছে, এটা বলা হয় আমাদের ক্যাথোড। এখানে আমাদের প্লাস অংশ, ধনাত্মক চার্জগুলো থাকে। আর এই যে নিচের অংশটা দেখো, এই নিচের অংশটা হচ্ছে আমাদের অ্যানোড। অ্যানোড হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে এই তিনটে গুরুত্বপূর্ণ অংশের সাহায্যে আমাদের একটা ব্যাটারি কি হয়, কোষের মাধ্যমে, এই কোষের মাধ্যমে আমরা বিদ্যুৎ, চল বিদ্যুৎ সৃষ্টি করতে পারি। এই তিনটে অংশের গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা করতে হবে। তিনটে অংশের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ইলেকট্রোলাইট, মাঝখানে থাকবে। দুইটা হচ্ছে আমাদের কি, ধনাত্মক আয়ন থাকবে। আর নিচের প্রান্তে যেটা থাকবে সেটা হলো ঋণাত্মক প্রান্ত থাকবে। এই তিনটে অংশের মাধ্যমে আমরা একটা ব্যাটারি মাধ্যমে কোষগুলো সঞ্চালন করতে পারি, তড়িৎ সৃষ্টি করতে পারি। তাহলে আমাদের মূল আলোচনা হচ্ছে এখানে আমাদের ব্যাটারির কার্যপ্রণালী সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে ব্যাটারির কার্যপ্রণালী কি জানতে হলে আমাদের কি কি কাজ করতে হয়? যখন আমরা ব্যাটারি সেলের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, তখন অ্যানোড প্রান্ত থেকে, এই অ্যানোড প্রান্ত থেকে ধনাত্মক দিকে মাইনাসটা চার্জটা আমাদের ক্যাথোডে কি আসবে, চলে আসবে।
যদি ক্যাথোডে চলে চার্জ থাকে তাহলে অবশ্যই এখানে তড়িৎ বিভব সৃষ্টি হবে। তাহলে এখান থেকে চার্জটা আমাদের এই প্রান্তে এসে ক্যাথোডে এসে কি সঞ্চয় হলো, এখানে বর্ধিত সঞ্চয় হিসেবে থাকবে, এটাতে আমাদের বলা হয় তড়িৎ বিভব। যখন আমরা এই অবস্থা যখন সৃষ্টি হবে, যখন আমরা এটা পরিবাহী তার দিয়ে আমরা সন্ধি দেবো। পরিবাহী তার অর্থ হচ্ছে আমাদের যে কোনো একটা তার আমরা ব্যবহার করতে পারি। যখন তারটা আমরা ইউজ করবো এই প্রান্তের সাথে, এটা হলো ধনাত্মক প্রান্ত, এটা হলো আমাদের ঋণাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্তের সাথে যখন আমরা পরিবাহী তার ব্যবহার করবো, তখন আমরা একটা যদি এর সাথে আমরা বাল্ব যদি সংযোগ দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, আমাদের বাতিটা জ্বলে উঠবে। এখন তখন কিন্তু যখন জ্বললো তখন কিন্তু আমাদের এখানে যে ঋণাত্মক প্রান্তটা ছিল, ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক হলো, তখন কিন্তু চলা বিদ্যুৎ অবস্থায় আবার কিন্তু আমাদের ধনাত্মক প্রান্ত থেকে আবার কি বিপদের সৃষ্টি হলো, আবার ঋণাত্মক প্রান্তে হয়। কারণ বিদ্যুৎ পাওয়াটা হচ্ছে আমাদের এটা তার বিপরীত। যখন আমরা পরিবার তাদের সঙ্গে দেবো তখন কিন্তু আবার কি হবে, মাইনাস প্রান্ত থেকে আবার কি ধনাত্মক প্রান্তের দিকে আমাদের বিদ্যুৎটা চলে যাবে। কারণ যখন সেজন্য একটা ইলেকট্রন যখন প্রথম অবস্থায় গেল মাইনাসের দিকে, এই মাইনাসটা প্লাসের দিকে গেল, আর প্লাসটা যখন বিদ্যুৎ তাদের সঙ্গে দিলাম তখন কিন্তু আবার প্লাসটা কি মাইনাসের দিকে, যখন পরিবার তাদের সঙ্গে বিপরীত দিক হবে, তাহলে আবার কি এনোডটা আবার ক্যাথোডে দেখি বিদ্যুৎটা পরিবাহী হয়ে তার মাধ্যমে আমাদের ভাবটা কি হবে, জ্বলে উঠবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ধনাত্মক ক্যাথোড চার্জ এবং এনোড চার্জ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভাবটা কি চলতে থাকবে। যখন দেখা যায় তড়িৎ প্রবাহ কি হয়ে গেছে, আমাদের এখানে বিভব পার্থক্য শেষ হয়ে গেছে, তখন কিন্তু আর ভাবটা কি হবে না, জ্বলবে না, তখন আর ভাবটা একবার নষ্ট হয়ে যাবে, তখন আর চার্জ থাকলে তখন ভাবটা আর জ্বলবে না। যখন আমরা অন্ধকারে যাই তাহলে তখন কিন্তু আর ভাবটা চার্জ না থাকলে আমরা কিন্তু আলো পাবো না। তবে এই চার্জ সম্পর্কে আমরা এই ব্যাটারি কার্যপ্রণালী সম্পর্কে তাহলে আরেকটু আমি আলোচনা করতেছি ব্যাটারি সেলের সম্পর্কে। তাহলে তিনটা অংশ মৌলিক অংশ থাকতেছে, একটা এনোড প্রান্ত, একটা ক্যাথোড প্রান্ত, ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট ইলেকট্রনগুলা, তাহলে ইলেকট্রন হচ্ছে আমাদের এইভাবে ই মাইনাস দ্বারা প্রভাবশালী, ইলেকট্রোলাইট ই মাইনাস দ্বারা প্রভাবশালী। তাহলে যখন ব্যাটারি আমরা সংযোগ দিলাম, রাসায়নিক বিক্রিয়া ঘটাইলাম, তখন কিন্তু মাইনাস প্রান্ত থেকে এনোড প্রান্ত থেকে ক্যাথোডে ইলেকট্রন জমা হলো। তারপরে আবার যখন আমরা এমন অবস্থায় এই তড়িৎ বিভব সৃষ্টি হলো, এই তড়িৎ বিভব সৃষ্টি হওয়ার কারণে আবার ইলেকট্রনটা কি তখন আমাদের পরিবার তার যার সংযোগ দেবো, তখন আবার প্লাসটা কি এনোডের দিকে আসবে। যখন বিদ্যুৎ প্রবাহ সঞ্চয় বিদ্যুৎ প্রবাহ চলা শুরু হতো, আমি ইলেকট্রন প্রবাহ বিপরীত দিকে চলে, তখন কিন্তু এনোডটা আবার কি আবার ক্যাথোডের দিকে তার দর্শন দিতে, তখন কিন্তু আবার বিদ্যুৎটা তড়িৎ বিভাগের কারণে আমাদের ভাবটা জ্বলে উঠলো। যতক্ষণ পর্যন্ত আমার বিভব পার্থক্য আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভাবটা কি জ্বলতে থাকবে। আর যখন বিভব পার্থক্য শেষ হয়ে চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ব্যাটারির কাজ কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়, তখন আর ভাবটা জ্বলে উঠবে না। এই বিষয়গুলো আমরা জানতে পারি। তবে এই কার্যকরের জন্য আমাদের দুইটা বিষয় আছে, এটা বলা হয় ইলেকট্রিক সার্কিট বলা হয়, বা সার্কিট ব্রেকার বলি, অথবা আইসি বলি, সংক্ষেপে আইসি বলি। তাহলে কিছু আমাদের প্রতীক আছে, প্রতীকগুলো আমাদের শিখতে হবে। ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী, সংক্ষেপে আমরা আইসি বলতে পারি। তাহলে তড়িৎ বর্তনী কি? তাহলে তড়িৎ বর্তনী হচ্ছে আমাদের বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় তড়িৎ বর্তনী। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নিই। বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। তাহলে বিদ্যুৎ, তাহলে আমরা তারটাই হচ্ছে আমাদের কি তড়িৎ বর্তনী। এর সাহায্যে বিদ্যুৎ বিলাই তারের মাধ্যমে আমার বাল্বটা জ্বলে উঠবে, বাল্ব জ্বলবে, বা ফ্যান চলবে, টিভি চলবে, এগুলো আমাদের অবশ্যই লাইনগুলো দেওয়া হয় তারের মাধ্যমে। আর সার্কিটটা হচ্ছে আমাদের যেটা আমরা সুইচ বলি। তাহলে সুইচের মাধ্যমে আমরা সার্কিট ব্যবহার করতে পারি। এই সার্কিটটা আমাদের দুই ধরনের হয়। আমরা ব্যাটারি কিন্তু যে ব্যাটারি আমরা ইউজ করছি, এই ব্যাটারিটা হচ্ছে আমার 1.5 ভোল্ট। এই ভোল্টেজ হচ্ছে আমাদের কি অবশ্যই একটা সানলাইট ব্যবহার করে, এখন একটা বিভব পার্থক্য থাকে, সেটা বিভব এই ব্যাটারি মানটা হচ্ছে আমাদের 1.5 ভোল্ট। তাহলে এই ভোল্টটা আমাদের যে কোনো ব্যাটারি ক্ষেত্রে কিন্তু গায়ে কিন্তু আমাদের এই ভোল্টটা লেখা থাকে। তবে বাসা বাড়িতে আবার কিন্তু আলাদা আলাদা আমরা ভোল্ট ব্যবহার করি। ব্যাটারি ক্ষেত্রে 1.5 ভোল্ট ব্যবহার করি,
আবার বাসা বাড়িতে জন্য আমাদের 220 ভোল্টের আমরা কি করি বিভব বলগুলো ব্যবহার করি। আবার কিন্তু এই যে বিভব বল থেকে আমাদের কিন্তু কারেন্ট বিভিন্নভাবে কারেন্ট কিন্তু আমরা সংযোগ দিই। যেমন ধর একটা লাইটের জন্য 5 এম্পিয়ার ব্যবহার করি, আবার একটা পাখার জন্য কিন্তু 10 এম্পিয়ার ব্যবহার করি, আর একটা মনে করতে আমাদের হিটার যেটা আছে হিটার হলো আমাদের 15 এম্পিয়ার। তাহলে মোট আমাদের যে সার্কিটটা থাকবে সার্কিটটা হচ্ছে আমাদের মেন সুইচের কাজটা। তাহলে মেন সুইচের কাজে যেখানে আছে এখানে আমরা 30 এম্পিয়ার বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারি। যদি এর অতিরিক্ত যদি আমাদের 30 এম্পিয়ার দেওয়া হতো, আমরা কিন্তু লাইটে 5 এম্পিয়ার ব্যবহার করছি, তারপর এখানে 10 এম্পিয়ার ব্যবহার করছি, তাহলে 25 এম্পিয়ার 15 এম্পিয়ার হয়ে গেল। আর 15 এম্পিয়ার কিন্তু আমরা হিটারের জন্য ব্যবহার করছি, তাহলে মোট কত হলো 30 এম্পিয়ার। এই 30 এম্পিয়ারটা কিন্তু আমাদের সার্কিটে থাকে, আমাদের মেন সুইচে থাকে। এই 30 এম্পিয়ার অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে যায়। তার মানুষের শরীরে কিন্তু দুর্ঘটনা করতে পারে, আর্থিং শক হয়। এইগুলো আমাদের ব্যবহারের জন্য আমাদের এড়ানোর জন্য এই 30 এম্পিয়ারের উপরে কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করতে হবে। বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে কি আমার তড়িৎ প্রবাহটা হচ্ছে আমাদের এম্পিয়ার। তাহলে এম্পিয়ারকে আই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে তাহলে তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে বসে তাহলে বিভবকে আমরা তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, বিভব পার্থক্যকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভোল্ট হচ্ছে আমাদের একটা বাসা বাড়িতে ভোল্ট হচ্ছে আমাদের থাকবে বাসা বাড়িতে ভোল্ট 220 ভোল্টের, এর উপরে থাকতে পারবো না। এর উপরে থাকলে আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা থাকবে। আর তড়িৎ প্রবাহ আই সমান থাকবে আমাদের 30 এম্পিয়ার, এম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তড়িৎ প্রবাহ রেখা হচ্ছে আই হলে আমাদের 30 এম্পিয়ার অতিরিক্ত থাকতে পারবে না এটা বাসা বাড়িতে। আবার ধর 220 ভোল্টের আমার বিভব পার্থক্য, এর অতিরিক্ত এটা আমরা বিভব পার্থক্য আমরা অতিরিক্ত দুর্ঘটনার মধ্যে লিপ্ত হয়ে যাবো। এই জন্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা সার্কিট ব্রেকারটা রাখবো তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে 30 এম্পিয়ার এবং 220 ভোল্টের মধ্যে যেন থাকে। তাহলে আমরা এই দুই ধরনের আমরা বর্তনী আমরা ব্যবহার করতে পারি। তাহলে তড়িৎ বর্তনী আমাদের দুই ধরনের হয়, একটা হলো আমাদের শ্রেণী বর্তনী আর একটা আমাদের কি সমান্তরাল বর্তনী। তাহলে শ্রেণী বর্তনী কোনটা? তাহলে বর্তনী আমাদের দুই ধরনের হয়। তাহলে আমরা একটু চিন্তা বর্তনীর আগে আমরা একটু চিহ্নগুলো একটু আলোচনা করে নিই, তাহলে একটু সবচেয়ে সহজ হবে। যেমন ধরো কোষের চিহ্নটা হচ্ছে এইভাবে একটা কোষ আমাদের ব্যবহার, যেহেতু আমরা পাঠ্যবইতে শিখবো তাহলে অবশ্যই এই চিহ্নগুলো আমাদের প্রতীকগুলো মনে রাখতে হবে। এর বলা হয় তড়িৎ বর্তনীর প্রতীক, প্রতীক বা চিহ্ন আমরা ব্যবহার করব। তার প্রতীক বা চিহ্ন এটা হলো আমাদের কোষের চিহ্ন, এটা বলা হয় কোষ। তাহলে ব্যাটারি তাহলে অবশ্যই লাগবে আমাদের, অবশ্যই যদি বিদ্যুৎ উৎপাদন করে তাহলে ব্যাটারি অবশ্যই প্রয়োজন আছে। তাহলে ব্যাটারি চিহ্ন হচ্ছে এটা, এটা হলো ব্যাটারি। ব্যাটারি এইভাবে আমাদের একটা পরিবাহী তার, যেটাতে কারেন্টের তার আমরা ব্যবহার করি, এটা হলো পরিবাহী তার। আর এটা হচ্ছে আমাদের সংযোগ তার। আর এটা হচ্ছে সংযোগবিহীন তার। আর একটা আছে আমাদের রোধ সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে, এটা হলো আমাদের রোধ। এই জিনিসটা তাহলে রোধটা কি? তাহলে অবশ্যই আমাদের এই চিহ্নটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এই রোধটা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত করা। তার মানে যতটুকু ভাল্বের বিদ্যুৎ যতটুকু নেওয়ার প্রয়োজন আছে ওর অতিরিক্ত সে বিদ্যুৎ যেতে দেবে না। যদি অতিরিক্ত যায় তাহলে অবশ্যই বাল্বটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই তাহলে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত করা। তাহলে রোধটা কি? আমরা রোধ সম্পর্কে একটু ধারণা দিব। তাহলে রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধাগ্রস্ত।
তাহলে এই রোধটা তাহলে এটা সবচেয়ে আমাদের কিনবে তাহলে সার্কিট ব্রেকারের প্রথম এই স্টেপ যদি না থাকে আমাদের সবচেয়ে পাশাপাশিতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, রোধটা আমাদের প্রয়োজন আছে। তাহলে রোধটা হচ্ছে আমাদের ওই যে আমরা কি বলি জিনিসটা যে মেন সুইচে যেন অফ করে যেন আলাদা একটা সুইচ আমরা ব্যবহার করি, এটা যদি ব্যবহার করলে আমরা ওই সার্কিট ব্রেকারটা যদি টান দিই তাহলে কিন্তু সম্পূর্ণ বাতি সম্পূর্ণ অফ হয়ে যাবে। এটা বলে আমাদের রোধ, ওইটাই বলা হয় রোধ বলা হয়। রোধ হচ্ছে বিদ্যুৎ বাধাগ্রস্ত, তার মানে আর বাধা দেওয়ার কারণে ওইদিকে অতিরিক্ত বিদ্যুৎ চলাচল করবে না, এটা হলো রোধ। আরেকটা আছে পরিবর্তনশীল রোধ, এটা হলো পরিবর্তনশীল, কারণ আস্তে আস্তে নতুন ধরনের কিছু পরিবর্তন করতে পারে। এটা হলো পরিবর্তনশীল রোধ। কতটুকু আমাদের বিদ্যুৎ প্রয়োজন আছে ওই প্রয়োজন অতিরিক্ত আমরা নিয়ে এই রোধ থেকে পরিবর্তন করে আমরা বিদ্যুৎটা সার্কিটটা তৈরি করতে পারি। এটা হলো পরিবর্তনশীল রোধ। আর কিছু আছে আমাদের অবশ্যই এই যে বিদ্যুৎ মাপার যন্ত্র আছে, তাহলে অবশ্যই এইগুলো প্রয়োজন আছে। এটা বলে ভোল্ট মিটারের সাহায্যে, এটা হলো ভোল্ট, এটা ভোল্ট মিটার। তারপর আছে আমাদের এমিটার, এগুলো বিদ্যুৎ পাওয়ার যন্ত্রের কাজ করে। আরেকটা আছে আমাদের গিয়ার বল মিটার। এইগুলো অবশ্যই এলে আমাদের প্রতীক, এইগুলো আমাদের তড়িৎ বর্তনী প্রতীক। তাহলে দেখো তো একটু লক্ষ্য করে আমরা কি কি পেলাম, এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন আছে। আরেকটা আছে আমাদের ভূসংযোগ, তার মানে আর্থিং বলি আমরা, এটা বলা হয় আর্থিং বলা হয় বা ভূসংযোগ বলি। তাহলে এই ভূসংযোগ এইগুলো যত একটু লক্ষ্য করে এই তড়িৎ বর্তনী প্রতীকগুলো আমাদের অবশ্যই সার্কিট ব্রেকারে লাগবে বা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো অবশ্যই যন্ত্রপাতিগুলো বা এই যন্ত্রগুলো অবশ্যই যন্ত্রগুলো অবশ্যই প্রয়োজন আছে। তাহলে একটা হলো কোষ, কোষ ছাড়া আমরা জানি কোষ সম্পর্কে আমরা আগেই জানছি। কোষটা কি, তাহলে কোষ হচ্ছে ইলেকট্রনগুলা, ক্যাথোড এবং অ্যানোড। আমরা কোষ সম্পর্কে আলোচনা, ব্যাটারি সেলের মধ্যে অবশ্যই একাধিক কোষ থাকে, আর একাধিক কোষ ছাড়া আমরা ব্যাটারি চলতে পারলো না, এটা অবশ্যই প্রয়োজন আছে। তারপরে ব্যাটারি, তারপরে আমাদের পরিবাহী তার লাগবে, তারপর সংযোগ তার লাগবে, তারপরে হলো পরিবর্তনশীল রোধ, তার সংযোগবিহীন তার, এগুলি চিহ্ন অবশ্যই তোমার মনে রাখতে হবে। তার ভোল্টমিটার, এমিটার এবং গ্যালভানিক মিটার এবং ভূসংযোগ, তাহলে অবশ্যই এই চিহ্নগুলো বা প্রতীকগুলো তোমাদের অবশ্যই বুঝতে পারছো তাহলে। আচ্ছা, তাহলে আমরা এখন যে প্রতীকগুলো বুঝলাম, এই প্রতীকের থেকে আমরা যে তড়িৎ বর্তনী বা হাউস ওয়ারিং যে করবো, এখান থেকে আমরা কিভাবে দুইটা পদ্ধতিতে কাজ করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে শ্রেণীবর্তনী, এখানে অবশ্যই আমরা এই শ্রেণীবর্তনী নিয়ে আমরা একটু কাজ করবো। শ্রেণীবর্তনী আর একটা হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনী। তাহলে বর্তনী দুই ধরনের হয়। এক শ্রেণীবর্তনী, আমরা একটু বর্তনীটা সাজাই। এটা হলো প্লাস মাইনাস, কারণ ব্যাটারি চিহ্ন প্লাস মাইনাস থাকবে। আর একটা মনে করো সুইচ দিলাম, এটা সুইচের চিহ্ন। এই দিক দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ চলতেছে। একটা বাতি আছে এখানে, এখানে আরেকটা বাতি আছে আমাদের, মনে করো এখানে আরেকটা বাতি আছে। তাহলে যখন আমরা এই সুইচটা প্রয়োগ করবো, সুইচটা দিয়ে দেবো, তখন কিন্তু বিদ্যুৎ আমাদের চলতেছে। তাহলে এখান দিয়ে আমাদের বিদ্যুৎ যাবে। তাহলে এইভাবে তড়িৎ বর্তনী আমাদের এটা বলা হয়। একটা সুইচের সাথে আমাদের ব্যাটারি সংযোগ দেওয়ার সাথে সাথে তিনটে বাল্ব কিন্তু আমাদের কি হবে, জ্বলে উঠবে। তাহলে তিনটে বাল্ব জ্বলে যায় একটা সুইচের জন্য। যদি আমরা তিনটে বাতি একসাথে যদি জ্বলে উঠে, তাহলে আমরা এটা বলা হয় শ্রেণী বর্তনী। তাহলে এটা বলে আমরা কোন নম্বর আমরা জানলাম, এটা বলা হয় শ্রেণী বর্তনী। যেমন শ্রেণী বর্তনী আমরা সহজে আমরা বুঝতে পারবো জিনিসগুলা। যেমন তোমরা বিবাহের অনুষ্ঠানে
দেখছো যে একটা সুইচ দেওয়ার সাথে অনেকগুলো কিন্তু বাল্ব কিন্তু তোমাদের রঙিন বাতি জ্বালানো হয়, বা একটা বাল্ব একটা সুইচের সাথে অনেকগুলো বাতি একসাথে কি লাগাই দেওয়া হয়। এরকম আমাদের জলসা, যেমন ইসলামী মহা জলসায় কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা সুইচ দিয়ে কিন্তু অনেকগুলো বাল্ব কিন্তু মনে করা যে চলে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে বর্তনী তৈরি হয়েছে সেই বর্তনী হচ্ছে আমাদের কি শ্রেণী বর্তনী। তাহলে একটা সুইচের সাথে তিনটা কি থাকবে আমাদের লাইন থাকবে, তো তিনটা বাতি একসাথে তৈরি করবো, তাহলে এটা আমাদের শ্রেণী বর্তনী। তাহলে সমান্তরাল বর্তনী তাহলে কোনটা, আরেকটা আমরা সমান্তরাল বর্তনী এখানে এঁকে নিই। এখানে একটা সুইচ থাকবে, যেহেতু বিদ্যুৎ এখানে আরেকটা সুইচ দেওয়া থাকবে, এনে সুইচ দেওয়া থাকবে। যদি আমরা এই সুইচটা যদি আলাদা, যেহেতু আমাদের সমান্তরাল বর্তনী এক একটা লাইন কিন্তু আলাদা আলাদা লাইন করে দেওয়া আছে, তাহলে এই সুইচ লাইনের জন্য একটা লাইন, এই সুইচের জন্য একটা লাইন, এই সুইচের লাইনে আলাদা লাইন, কিন্তু ব্যাটারি কিন্তু একটাই। ব্যাটারি একটা থাকার কারণে কিন্তু লাইন সুইচটা হয়েছে বা তিনটা। তাহলে এই সুইচটা যদি আমরা চালু দিয়ে রাখি তাহলে এই বাতিটা কি হলো আমাদের জ্বলে উঠবে। যদি এই সুইচটা দিই তাহলে এই বাতিটা কি হবো আমাদের জ্বলে উঠবে। যদি এই সুইচটা দিই তাহলে এই বাতিটা কি হবে জ্বলে উঠবে। যদি আমরা এক একটা আলাদা আলাদা লাইন যেহেতু আমরা ব্যবহার করছি, যদি একটা সুইচ যদি অফ থাকে তাহলে কিন্তু এই বাতিটা কিন্তু জ্বলবে না। তাহলে এই দুইটা যদি অন থাকে তাহলে এই দুইটা বাতি জ্বলবে, তাহলে এই বাতিটা আর জ্বলতেছে না যেহেতু আমরা অফ করে রাখছি। তাহলে যেহেতু একটা বাতির জন্য আলাদা একটা লাইন দেওয়া আছে, তাহলে আমরা ফ্যান ধরো একটা সার্কিট ব্যবহার থেকে আর একটা ফ্যানের জন্য ব্যবহার করছি, তাহলে ওই ফ্যানটা কিন্তু আমাদের জ্বলবে। এই ফ্যানের জন্য আরেকটা ফ্যান আমরা ব্যবহার করি, তাহলে ওই ফ্যানটা কিন্তু জ্বলবে। আরেকটা লাইনে যদি আমরা করি সেক্ষেত্রে যদি আমরা ভাল্বের লাইন করি তাহলে ভাল্বটা জ্বলবে, যদি ফ্রিজের লাইন করি তাহলে ফ্রিজের কিন্তু জ্বলবে, টেলিভিশনের লাইন করি তাহলে টেলিভিশন কিন্তু জ্বলবে। তাহলে এই জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার থেকে আলাদা আলাদা যদি লাইন করে দিই তাহলে সেই ক্ষেত্রে হবো আমাদের সমান্তরাল বর্তনী। সবচেয়ে বাসা বাড়িতে আমাদের এখানে বাসা বাড়িতে বিদ্যুৎ বোর্ড, এখানে কিন্তু বাসা বাড়ির ভোল্ট হয়ে আমাদের কত 200 ভোল্ট, এর কিন্তু অতিরিক্ত আমরা করতে পারবো না, বা 30 এম্পিয়ারের যতটুকু আমার চাহিদা আছে তত বিদ্যুতের অতটুকু আমরা এম্পিয়ার দিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের বাসা বাড়িতে যে যদি ব্যবহার করি তাহলে আমরা কোনটা, এটা হলো আমাদের সমান্তরাল বর্তনী। তাহলে আমরা কোন যে এই একটা শ্রেণী বর্তনী একটা সুইচের জন্য তিনটে বাতি জ্বলবে, একসাথে কাজ তিনটে। আর এটা কিন্তু আমরা একটা সুইচ দিছি কিন্তু আলাদা আলাদা লাইনের জন্য আলাদা লাইন সুইচ ব্যবহার করছি, তাহলে এটা আমাদের সমান্তরাল বর্তনী। তাহলে আমরা এই দুইটা শ্রেণীর মধ্যে আমরা বাসা বাড়িতে কোন বর্তনীটা সবচেয়ে বেশি উপযোগী বা সুবিধাজনক, তাহলে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে আমাদের কি সমান্তরাল বর্তনী, কারণ আমাদের আলাদা আলাদা লাইন দেওয়া আছে। কিন্তু একটা দিলে আমাদের বিদ্যুৎ কি হবে অপচয় হবে, তাহলে আমাদের অবশ্যই বাসা বাড়িতে কি করতে পারবো না, আমরা শ্রেণী বর্তনী ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আছে কি সমান্তরাল বর্তনী প্রয়োজন আছে, তাহলে আমরা এই জিনিসটা ব্যবহার করবো, সবচেয়ে বেশি আমরা সমান্তরাল বর্তনী ব্যবহার করবো। তাহলে এখানে আমাদের অবশ্যই কি আছে প্রয়োজন আছে, তড়িৎ ক্ষমতার প্রয়োজন আছে। তাহলে তড়িৎ ক্ষমতাটা কি, তাই এখানে যে দুইটা বর্তনী বানাবো তাহলে সবচেয়ে বেশি আমরা সমান্তরাল বর্তনী ব্যবহার করবো। তাহলে অবশ্যই এখানে কি প্রয়োজন আছে আমাদের তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। তাহলে এই বর্তনী এই বর্তনী তো অবশ্যই কি ক্ষমতা আছে, তার ক্ষমতা হচ্ছে কি পাওয়ার বা ক্ষমতা ওয়াট বলি। এটা মনে করতে আমরা বিভিন্ন ধরনের বাল্ব ব্যবহার করি, এর মনে করেন আমরা 60 ওয়াটের বাল্ব ব্যবহার করতে পারি, এটা 40 ওয়াটের ব্যবহার করতে পারি, এটা হলো আমাদের 25 ওয়াটের। তার বাল্ব বিভিন্ন ধরনের বাল্ব আছে, 34 ওয়াটের বাল্ব আছে, 40 ওয়াটের বাল্ব আছে, 60 ওয়াটের বাল্ব আছে, অথবা আমরা এটা একইভাবে ব্যবহার করতে পারি, এটা 60 ওয়াট ব্যবহার করলাম। তাহলে এটা শ্রেণী বর্তনী, এটা 60 ওয়াটের বাল্ব, তাহলে ক্ষমতাটা হচ্ছে আমাদের 60 ওয়াট। তাহলে অবশ্যই এখানে তড়িৎ ক্ষমতা সম্পর্কে আমাদের আসল ধারণা নিতে হবে। তার তড়িৎ ক্ষমতা কি, তড়িৎ ক্ষমতার যে কতটুকু বিদ্যুৎ সে নিতে পারে সেটি হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতার একটি সংজ্ঞা আমরা ভালোভাবে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা এই তড়িৎ ক্ষমতার সংজ্ঞাটা জানব। তাহলে তড়িৎ ক্ষমতা যে তড়িৎ যন্ত্রের মাধ্যমে
প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে কিংবা অন্য শক্তিতে রূপান্তরিত, তার অন্য শক্তি বলতে আমরা কি বুঝি? রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। একে পি দ্বারা, পিটা হলো পাওয়ার, পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যে তড়িৎ যন্ত্রের মাধ্যমে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে রূপান্তরিত করে তার তড়িৎ ক্ষমতা। অন্য শক্তি বলতে কি বুঝি? তাহলে অন্য শক্তি হচ্ছে আমাদের যখন বাল্বটা জ্বললো, জ্বলার পরে কিন্তু আমরা সেখানে কিন্তু যখন বাল্বটা কিন্তু যখন বিদ্যুৎ চালু রাখবো তখন কিন্তু আমরা সকালে বাল্বটা ধরতে পারবো না, কারণ কি সেখানে তাপত্ব রয়েছে এবং সেখানে কি হয়েছে আলো পাইতেছে। আমরা এই তড়িৎ শক্তিটা কিন্তু আমরা তাপ এবং আলো হিসেবে, এবং যদি আমরা ফ্যান চালাই যান্ত্রিক হিসেবে, তাহলে ফ্যানে ক্ষেত্রে হয় যান্ত্রিক, আর যদি বাল্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা তাপ পাবো এবং আলো পাবো। যদি ফ্যান চালো তাহলে বিদ্যুৎ থেকে কিন্তু ফ্যান চালাই সেটা কিন্তু আমরা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। তাহলে মনে রাখতে হবে যে আলো যখন বাল্বটা চালানো হবে তখন সেক্ষেত্রে তাপ এবং আলো পাবো, আর যদি ফ্যান যদি চালো বিদ্যুতের মাধ্যমে যদি ফ্যান চালু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যান্ত্রিক পদ্ধতি হইল, সেটা হলো আমাদের যান্ত্রিক পদ্ধতি। তাহলে ফ্যানের ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতি হয়, আর অন্য শক্তিতে বলতে আলো লাইটটা যদি জ্বালায় তাহলে সেক্ষেত্রে তাপ এবং আলো হবে, দুইটা পাবো বিষয়। আচ্ছা, এখানে অবশ্যই তাহলে আমরা 1 ওয়াট জানতে হবে। তাহলে ক্ষমতাটা কি? ক্ষমতাটা কিন্তু 1 ওয়াট। তাহলে 1 ওয়াটে কতটুকু সে ভোল্টেজ নিয়ে যাবে এবং কত ঘন্টা সময়, কতক্ষণ সময় নিয়ে যাবে, সেটা হলো আমাদের 1 ওয়াট। 1 ওয়াট হচ্ছে আমাদের জানবো 1 ওয়াট। তার মানে যে তড়িৎ যন্ত্রের সাহায্যে, আমরা সংজ্ঞাটা লিখতেছি না, আমরা মুখে বলে দিই, তোমরা খাতায় লিখে নিও। যে তড়িৎ যন্ত্রের সাহায্যে দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট পরিমাণ হয়, তার মানে সেক্ষেত্রে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা যদি সময় ব্যয় করি বা 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে যদি আমরা ব্যবহার করি 1 ঘন্টা সময়ে, তার মানে যে যন্ত্রের সাহায্যে আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং সেটা যদি 1 ঘন্টা কি হয় সময় অতিবাহিত করে, তার মানে যতটুকু প্রবাহ হবে, বিদ্যুৎ প্রবাহ হবে, সেটাই হচ্ছে আমাদের 1 ওয়াট। তাহলে 1 ওয়াট সমান আমরা কি জানলাম? তাহলে 1 ওয়াট সমান জানতেছি 1 ভোল্ট গুণন 1 ঘন্টা। তাহলে আমরা কি বলতে চাই? তাহলে কোন তড়িৎ যন্ত্রের সাহায্যে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ঘন্টা সময় যদি মধ্যে যদি যতটুকু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমাদের 1 ওয়াট। তাহলে আমরা 1 ওয়াট সম্পর্কে আমরা একটু, আচ্ছা তারপরে 1 ঘন্টা না, সরি আমাদের একটু ভুলে গেছে, এটা 1 অ্যাম্পিয়ার হবে। তাহলে কি হয়? আরেকটু শুনলে একটু নেই। তার মানে কোন তড়িৎ যন্ত্রের সাহায্যে 1 ভোল্ট, দুই প্রান্তের বিভব 1 ভোল্ট হয় এবং তাদের তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার, বৈদ্যুতিক বিদ্যুৎ যতটুকু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তার গুণফলকে আমরা কি বলি? 1 ওয়াট বলি। তাহলে 1 ওয়াট সমান 1 ভোল্ট গুণন 1 অ্যাম্পিয়ার। তাহলে তোমরা খাতা লিখে নিতে পারো সূত্রটা, এটা সূত্র আমাদের প্রয়োজন আছে। তাহলে এখন আমাদের এই ওয়াট 1 ওয়াট সম্পর্কে আমরা ধারণা নিলাম, এরপর আছে আমাদের কিলো ওয়াট ঘন্টা সম্পর্কে আলোচনা। তাহলে ওয়াট ঘন্টা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে 1 ওয়াট কি? তাহলে 1 ওয়াট কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 1 ওয়াট সমান হচ্ছে 1 ভোল্ট গুণন 1 অ্যাম্পিয়ার। আর কিলো ওয়াট সম্পর্কে আমরা জানবো, সবচেয়ে বিশেষ প্রয়োজন হলো আমাদের কিলো ওয়াট। তার মানে 1 ওয়াট ঘন্টা সম্পর্কে আমাদের জানতে হবে।
তাহলে 1 ওয়াট ঘন্টার সমান হলো আমাদের 1 ওয়াট গুণন 1 ঘন্টা। এটা তো এই 1 ওয়াট ঘন্টার সমান হচ্ছে আমাদের 1 ওয়াট গুণন 1 ঘন্টা। তাহলে 8 ওয়াট ঘন্টার আমরা যদি কিলো ওয়াটে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে, বা কিলো ওয়াট ঘন্টা। তাহলে কিলো মানে 1000, কিলো মানে 1000, তাহলে ওয়াট আছে কত 1 ওয়াট। তাহলে 1 ওয়াটে আমরা 1 ওয়াটে 1 ওয়াট পাইছি, তাহলে 1 কিলো মানে 1000, তাহলে 1000 তাহলে এটা গুণ করবা, তাহলে 1000 গুণন 1 এত ওয়াট গুণন। তাহলে 1 ঘন্টা সমান কত জানি আমরা, 1 ঘন্টা 3600 জুল জানি আমরা, এত সেকেন্ড। তাহলে গুণ করলে কত আসবে আমাদের 3 6 2 0 আর 3 0 5 0 ওয়াট সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ডে আমাদের কষ্ট করে ঝুলের মাধ্যমে এত জুল। তাহলে এই জুলটা আমাদের মেগাওয়াটে প্রকাশ করতে পারি। তাহলে 1 মেগাওয়াট সমান আমরা কত জানি, 10 লক্ষ। এত মেগাওয়াট। তাহলে আমরা যেহেতু লিখে দিতে পারি 1 মেগাওয়াট সমান 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তাহলে 1 মেগাওয়াট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তাহলে এটা ভাগ দিয়ে কত আসবে আমাদের 3.6 মেগাজুল। ওয়াটের থেকে আমরা মেগাওয়াটে, তাহলে মেগাওয়াটে লিখি, সমস্যা নাই। তার মানে এই কিলোওয়াটে আমাদের অবশ্যই মেগাওয়াট কিন্তু অবশ্যই 3.8 জুল আমাদের কাজ করবে, বা এত শক্তির পরিমাণ আমাদের সৃষ্টি হবে। তাহলে মেগাওয়াট বা মেগাজুল আমরা কিন্তু 3.8 জুল কিন্তু সৃষ্টি। 1 কিলোওয়াট ঘন্টার সমান হচ্ছে আমাদের 3.6 মেগাওয়াট বা মেগাজুল আমরা বলতে পারি। তাহলে এই কিলোওয়াট ঘন্টারে আমরা সংক্ষেপে বিওটি বলি। কি বলি? সংক্ষেপে। তাহলে লিখতে পারি বিওটি। তাহলে বিওটি তার ব্রুড অফ ট্রেড, এটা সংক্ষেপে আমরা ইউনিট বলতে পারি। কিলোওয়াট ঘন্টার নাম হচ্ছে আমাদের কি, তাহলে সংক্ষেপে আমরা এটা বলবো। তাহলে কিলোওয়াট ঘন্টাটা আমরা কি করবো, কিলোওয়াট ঘন্টা আমরা বাসা বাড়িতে যতটুকু বিদ্যুৎ বিল আসে এটা পরিশোধ করার জন্য হিসাব করা হয় আমাদের কিলোওয়াট ঘন্টাতে। তাহলে আমরা কি লিখতে পারি, তার তড়িৎ সরবরাহ কিলোওয়াটকে এককে আমরা প্রকাশ করি বিওটির মাধ্যমে। তাহলে কি তড়িৎ সরবরাহ কিলোওয়াট এককে আমরা যেটা প্রকাশ করবো সেটা হচ্ছে আমাদের বিওটি। আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তাই বিওটির আরেক নাম হচ্ছে আমাদের সংক্ষেপে আমরা বা লিখতে পারি ইউনিট, ইউনিট বলি। তাহলে এই বিওটির মাধ্যমে আমাদের কি বাসা বাড়িতে কিন্তু আমাদের কি আছে, একটা লাইন আছে। তাহলে লাইন আমাদের মিটার বলি আমরা। এই মিটার কিন্তু ওখানে ইউনিট লেখা থাকে না, অক্ষরে কিন্তু লেখা থাকে ইউনিট থাকে। এই ইউনিটটা আমরা বিওটির মাধ্যমে আমরা প্রকাশ করি, সংক্ষেপে আমরা কিলোওয়াটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই কিলোওয়াট বিওটির মাধ্যমে আমরা ইউনিট বা প্রকাশ করতে পারি। তাহলে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। তাহলে আমরা এই হিসাবগুলো আমরা জানলাম। তাহলে একটা যদি আমরা বাতি যদি আমরা ব্যবহার করি 5 ঘন্টা, তাহলে দৈনিক যদি 5 ঘন্টা ব্যবহার করি তাহলে মাসে আমার কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। এই হিসাবটা দেখে আমরা আজকে আপাতত ক্লাসটা সমাপ্তি টানবো। আচ্ছা, মনে করো একজন ব্যক্তি দৈনিক 5 ঘন্টা যাওয়া বিদ্যুৎ ব্যয় করে। একটি 60 ওয়াটের বাতি থেকে ব্যবহার করে। তাহলে ওই ব্যক্তি
মাসে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করবে। তাহলে লিখে নিই আমরা প্রতি ইউনিটের মূল্য ৳8 হবে। ইংরেজিতে লিখছি, তাহলে ইংরেজি লিখি ৳8 হবে। তাহলে একজন ব্যক্তি দৈনিক যদি 5 ঘন্টা যাবত বিদ্যুৎ ব্যয় করে, তাহলে একটি 60 ওয়াটের বাতি ব্যবহার করে, তাহলে ওই ব্যক্তির মাসে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে প্রতি ইউনিটের মূল্য দেওয়া আছে আমাদের ৳8। তাহলে এখন আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব? তবে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের অবশ্যই একটা সূত্রের প্রয়োজন আছে। তাহলে সূত্রটা আমরা একটু জেনে নিই। ব্যয়িত শক্তি E সমান P গুণন T, এটা হলো আমাদের ওয়াট ঘন্টা। তাহলে ব্যয়িত শক্তি, তার বিদ্যুৎ কতটুকু সে ব্যয় করছে সেটা। তাহলে দৈনিক 5 ঘন্টা যাবত বিদ্যুৎ ব্যয় করে, তাহলে তার ব্যয়িত শক্তি আমরা কতটুকু হিসাব করবো? তাহলে P গুণন T তে। তাহলে P তো হলো আমাদের পাওয়ার তো হলো আমাদের 60 ওয়াট, আর T তো হলো আমাদের 5 ঘন্টা সময় লিখবো আমরা এখানে। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই দিলে আমরা পারবো কিলোওয়াট ঘন্টাতে হিসাব করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, P তে হলো আমাদের কত? 60 ওয়াট আছে, গুণন T তে আছে আমাদের কত? 5 ঘন্টা। এটা 5 ঘন্টা, আর H লিখবো আমরা। এটা যদি আমরা ওয়াট ঘন্টায় কিলোওয়াট বানাই, তাহলে 1000 দ্বারা ভাগ দিব, এটা হলো আমাদের কিলোওয়াট ঘন্টা হয়ে যাবে। তাহলে 1 কিলোওয়াট সমান 1000 আমরা জানি। তাহলে গুণ করো, পাঁচশো 30, নিচে হচ্ছে 1000। এটা আমরা ইউনিট লিখতে পারি। তাহলে কত আসবে আমাদের? 0.3। তাহলে কিলোওয়াটের আমরা ইউনিট লিখলাম, তাহলে এটা দিয়ে 1000 দিয়ে ভাগ দিলাম, কত? 0.3 ইউনিট আসলো আমাদের। তাহলে ইউনিটে হলো, তাহলে আমাদের বলছে যে প্রতি ওই ব্যক্তি মাসে, মাস মানে 1 মাস, তাহলে 1 মাসে কত ইউনিট ব্যবহার করবে? তাহলে আমরা জানি আমরা জানি 1 মাস সমান, এটা আমরা জানি 1 মাস সমান হলো আমাদের 30 দিন। তাহলে একদিনে বিদ্যুৎ ব্যয় করে 0.3 ইউনিট। সুতরাং কত আছে? 0.3 আছে। এত দিন, 30 দিন, 30 দিনে বিদ্যুৎ ব্যয় করে 0.3 গুণন 30 সমান 9 ইউনিট। তাহলে প্রতি ইউনিটের মূল্য কত? ৳8 আছে। তাহলে 9 দিয়ে 8 গুণ করো, তাহলে কত টাকা 1 মাসে বিদ্যুৎ বিল দিতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি হিসাবটা পেয়ে যাব। তাহলে 1 ইউনিটের মূল্য হচ্ছে আমাদের 9, 1 ইউনিটের মূল্য হচ্ছে আমাদের ৳8। সুতরাং 9 ইউনিটের মূল্য, তাহলে 9 গুণন 8, তাহলে হবো 8 9 72 টাকা। তাহলে হয়ে গেল আমাদের হিসাব। তাহলে 1 মাসে আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে 72 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা সকলে বুঝতে পারছো। তাহলে পরবর্তীতে তোমাদের এই ক্লাসের জন্য
আমরা যে কাজগুলো করবো আমরা বাসা বাড়িতে এই অঙ্কগুলো আমরা খাতা কলমে করার চেষ্টা করবো। যদি আমরা অঙ্ক যদি এগুলো না করি তাহলে আমরা অঙ্কগুলো মনে রাখতে পারবো। তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো কাজগুলো করবে, আর এই ধরনের অঙ্কগুলো তোমরা নিজে নিজে বাসায় চেষ্টা করবে। এই বলে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো।